রেজওয়ানা সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যের পরে বাংলাদেশের নির্বাচন কেমন হয়েছে সেই নির্বাচন নিয়ে নতুন কোনো আর শঙ্কা থাকার সুযোগ নেই। একজন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার, যারা নিরপেক্ষ সরকার দাবি করে বাংলাদেশের জনগণের জন্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন সেই কথা বলেছিলেন, সেই সরকারের উপদেষ্টা যখন স্পষ্ট করে বলেছেন নারীদের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকেই স্পষ্ট যে জামাত ইসলাম সর্বোচ্চ জনপ্রিয় হওয়ার পরেও 11 দলীয় জোটকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, ঠকিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে কোথায় হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে স্পষ্ট হলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা মূলত হয়েছে সরাসরি সরকারের যারা তৎকালীন সময় দায়িত্বে ছিলেন তার মধ্যে একটি বড় ধরনের সিন্ডিকেট, হতে পারে ফুল টিম সরকারসহ সিন্ডিকেট, হতে পারে রেজওয়ানাদের মতো কিছু ব্যক্তি যারা এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত। আপনারা নাম শুনছেন ডিপ স্টেট, কিন্তু ডিপ স্টেটটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়? এটা কোত্থেকে এসেছে? কারা এটা করছে? এ নিয়ে কিন্তু জনমনে বেশ প্রশ্ন রয়েছে। এই ডিপ স্টেট গতকালকের রেজওয়ানার বক্তব্যের পরে ক্লিয়ার হলেন, ডিপ স্টেট মানে এরাই কলাকৌশলী করে এদের সাথে যে টিম রয়েছে সেই টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে প্রভাব বিস্তার করলে একটা জায়গায় একটা দলকে রাষ্ট্র ক্ষমতায় আসতে বাধা প্রদান করা যায়, চেপে ধরে রাখা যায়, তারাই সেই কাজগুলো করেছে। আজকের সেই রেজওয়ানার বক্তব্যের পরে আমি স্পষ্ট করেই বলতে পারি, নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেখান থেকে একটি নারী বিদ্বেষী মানে তাদের সোকল্ড যে তারা বর্ণিত করেছিলেন এবং সেটা দিয়ে সারা বাংলাদেশে হৈহুল্লোড় তৈরি করেছিলেন। মূল উদ্দেশ্যটাই ছিল একটা প্ল্যানের অংশ হিসাবে, কারণ তার বক্তব্যের সাথে আপনি লিঙ্ক খুঁজেন। ওনার বক্তব্য হচ্ছে নারী, আর আমিরে জামাতের যেই হ্যাক যেটা হয়েছে আইডি, সেখানেও পোস্টের ইস্যুটা ছিল নারী। এই নারীদের সাথে তারা জনগণকে প্রতারিত করে যখন দেখেছে যে বাংলাদেশের সমগ্র নারীরা ভোট দিচ্ছে জামাত ইসলামে এবং এই জোটে, তখন সেই জামাত ইসলামের জোটকে এবং এই 11 দলকে ছোট করে দেখার জন্যই সেখানেও নারী বিষয়টাকে টেনে এনে নির্বাচনের কয়েকদিন আগে এই অপকর্মটি করেছে। এবং দেখেছেন যে সেখানে সরাসরি বঙ্গভবনের একজন কর্মকর্তা তদন্তে বের হয়ে এসেছিল যে তিনি জড়িত, এবং সে বিষয়টিও কিন্তু এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা এখন আর নতুন করে আগায়নি, এবং সেটা কিন্তু শেষ ওই জায়গায়। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন সময় বলেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা সরাসরি সম্পৃক্ত এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য। সেই কয়েকজন উপদেষ্টা নিয়ে কিন্তু জামাত ইসলাম সহ তারা কিন্তু প্রতিবাদও করেছিলেন যে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু উপদেষ্টা রয়েছে। তারপরেও অনেকেই নির্বাচন সুষ্ঠু হোক, পরবর্তীতে বাংলাদেশের সেই ফ্যাসিবাদের পুনর্জাগরণ না হোক, এ জাতীয় স্বার্থের কারণে সবাই মিলে নির্বাচনের পথেই কিন্তু পা বেরিয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনটা যে একেবারে পরিকল্পিত, ওর আর একটা এক্সাম্পল হচ্ছে নির্বাচন শেষ ওই দিনই বাংলাদেশের যখন মন্ত্রিপরিষদের আলোচনায় নাম আসলো যে কারা কারা নতুন মন্ত্রিপরিষদ হবেন, তখন সেই ডক্টর খলিলুর রহমান সাহেবের নাম চলে আসছেন, যিনি এখন বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। তৎকালীন সময়ে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আমার এখনও মনে আছে যে কতটা গুপ্তচরগিরি তিনি সেখানে করেছেন, যে তিনি যখন ওখানে দায়িত্ব পালন করছেন তখন তাকে বিএনপির পক্ষ থেকেও বাধা প্রদান করা হয়েছিল যে এই লোকটি এখানে কেন, এবং জনাব সালাউদ্দিন সাহেব যিনি এখন বর্তমান সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন তার বিরুদ্ধে স্পষ্ট বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন।
তার মানে কতটা ডিপ স্টেটের লোক তিনি যে তাকে সালাউদ্দিন সাহেবও চেনেন নাই, অথবা সালাউদ্দিন সাহেবকে অভিনয় করে বলতে হয়েছে তার বিরুদ্ধে, যাতে করে এই বক্তব্যটার মাধ্যমে আপনারা যারা বিপরীত জায়গায় রয়েছেন জামাত কিংবা অন্য দলের, তারা যাতে আবার খলিল সাহেবের পক্ষে থেকে ওনাকে দায়িত্ব পালনের তৎকালীন সময়ের দায়িত্বের জন্য তার পক্ষে থাকেন। আর বিএনপি বিরোধিতা করে তার জন্য দেখিয়েছে লোকটা আমাদের না, লোকটা তাদের। এবং সর্বশেষ দেখা গেল লোকটা কার সেটার প্রমাণ ওই যে মানে আর সহ্য হলো না, লোকটাকে একদিনের মধ্যেই নিতে বাধ্য হয়েছে বিএনপি, তাকে কিন্তু মন্ত্রিপরিষদের সদস্য করা হয়েছে। এখন কিন্তু নির্লজ্জভাবে এই যে একটি কাজ করা হয়েছে, এই কাজটি এখন কেউ সমালোচনায় আনবে না, আলোচনায় আনবে না। আপনারা নিজেরাই দেখেন যে আপনি নিজে যেই ব্যক্তি নিয়ে সমালোচনা করলেন, সেই ব্যক্তি এখন কিভাবে একদিনের মধ্যে রাষ্ট্রের পররাষ্ট্র উপদেষ্টা হয়। যোগ্যতার মাপকাঠিতে একজন ব্যক্তিকে আপনি নিয়োগ দিতেই পারেন, যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গা থেকে, কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের স্বার্থে যেই মানে যেখানে পর্যন্ত আলোচনা এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিও তাকে রাষ্ট্রের প্রয়োজনে, আমরাই বলেছিলাম তাকে দরকার, জামাত আসুক বিএনপি আসুক তাকে রাখুক, তার মতো ব্যক্তি পর্যন্ত বারবার বলেছেন যে আমি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আসতে চাই না, নেক্সট গভর্নমেন্টে থাকবো না, এবং সেটা কিন্তু সাংবাদিকদেরকেও বলে দেওয়া হয়েছে। সেই জায়গায় খলিলুর রহমান সাহেব এখানে ঢোকার মধ্য দিয়ে প্রমাণ হয় যে এটা একটা চুক্তির অংশ হিসেবে উনি এখানে প্রবেশ করেছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন যে নির্বাচনটার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এত বড় একটি ইঞ্জিনিয়ারিং যেটা বাস্তবিক অর্থেই জামাতের মতো সংগঠন কিংবা 11 দলের পক্ষে বুঝে উঠে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া সম্ভব নয়। আপনি জনগণের যত বড় সমর্থনই আপনার থাকুক না কেন, পায়ে পায়ে বাধা তারা প্রদান করেছে, মিথ্যা বানোয়াট বক্তব্য তারা রটিয়েছে, তারপরে জামাত ইসলামকে ঠেকিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি কিছু তো এরকমও তথ্য আছে 10 থেকে 15% ভোট অটোমেটিক, যেখানে যা ছিল মানে নির্দেশনা এরকমই যে 10-15% ভোট জামাতের এমনিই কমিয়ে দেবা, সেটা যে আসন হোক। আপনি যদি 5টা ভোট পান ওটা কমাই দিতে হবে, আপনি যদি 20টা ভোট পান সেখানেও কমিয়ে দিতে হবে, মানে পার্সেন্টেজে আপনাকে ওই ভোট কমাইয়ে দিতেই হবে। এরকম একটা কথারও কিন্তু চোর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় হয়েছে। জামাত ইসলামকে ঠকানোর জন্য যে কাজগুলো করেছে, দেখেন বাংলাদেশের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছিল, এটাও সিন্ডিকেটের অংশ হিসেবে। সবাই যে লাগবে এমন না। যমুনা টিভি সহ বিভিন্ন টিভিতে যখন আপনারা দেশের পক্ষেরও ভালো ভালো নিউজ পেতেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেখবেন যে সমস্ত মিডিয়াগুলো আপনাকে কেউ কোনো জায়গায় খুব ভালো কোনো কাভার দেওয়ার চেষ্টা করে নাই। তার মানে এটা একটা সিন্ডিকেটের অংশ হিসেবে আপনি এই সাপোর্টটা আর পান নাই। তাই না? সে ভুলটা যদি আপনি ধরিয়ে না দেন, তাহলে আমরা নিজেদেরকে সংশোধন করব কিভাবে? তাই আমরা চাই এই কেরানীগঞ্জ হবে প্রতিটি মানুষের জন্য নিরাপদ।